হ্যালো ফ্রেন্ডস, আলমামেটের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলি পরীক্ষা 18ই জুলাই, অর্থাৎ মাত্র 1 মাস সময় রয়েছে। এই 1 মাস সময়কালে আমি যতগুলো ভিডিও নিয়ে আসব, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তবে তোমাদের পাস করানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। 100% সাজেশন কমন দেব, একদম গ্যারেন্টি দিচ্ছি। আজকের ভিডিওতে 50টা জিকে প্রশ্নোত্তর থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবেই কিন্তু আমি দায়িত্ব নেব এবং অবশ্যই কমন দেব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2021 কোন রাজ্য সব থেকে বেশি পদক প্রাপ্ত হয়েছে? 2021-এর যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়ে গেল, তাতে সব থেকে বেশি পদক বা মেডেল কোন রাজ্য পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর সব থেকে বেশি মেডেল পেয়েছে। এবার দেখে নেব, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2021 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। জম্মু ও কাশ্মীর কতগুলো সোনা পেয়েছে? 11টা টোটাল সোনা পেয়েছে, 11টি সোনা, এবং টোটাল মেডেল পেয়েছে 34টা, 34। ঠিক, তাহলে পরে এখান থেকে আমরা জানলাম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হয়েছিল। জম্মু ও কাশ্মীর 11টি সোনা, 34টি মেডেল পেয়ে শীর্ষস্থানে রয়েছে। পরের প্রশ্ন দেখব, ন্যাশনাল গুড গভর্নেন্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল গুড গভর্নেন্স ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে ন্যাশনাল গুড গভর্নেন্স ডে হিসাবে পালিত হয়। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব, ডিআরডিও এর তৈরি তৃতীয় জেনারেশন অর্থাৎ থার্ড জেনারেশনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কোনটি? অগ্নি, নাগ, কোবরা, তুফান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, নাগ। নাগ হলো ভারতবর্ষের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা থার্ড জেনারেশনের মিসাইল। পরের প্রশ্ন হলো, ব্লটিং পেপার নিম্নোক্ত কোন পদ্ধতিতে কালি শুষে নেয়? দেখো, ব্লটিং পেপার, ধরো কোথাও বেশি কালি পড়ে গেছে, সেখানে ব্লটিং পেপার টাচ করিয়ে সেই কালিটা তুলে নেওয়া হয়। তো এই ব্লটিং পেপার কোন পদ্ধতিতে সেই কালিটাকে শুষে নেয়? কারণ হিসাবে দেখানো হয়েছে পেপারের বক্রতলের কারণে, অভিস্রবণ, কৌশিক ক্রিয়া, আর সাইফনিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, কৌশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। কৌশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশনের কারণে ব্লটিং পেপার কালি শুষে নেয়। এবার সাইফনিং যেটা রয়েছে, সাইফনিং মানে হলো, সাইফনের কাজ কি, সাইফনের দুটো প্রান্ত থাকে, একটা প্রান্ত এক ধারে হয়তো একটা জলাধারে রাখা হয়েছে, আর একটা ফাঁকা জায়গায় রাখা হয়েছে। তো সাইফনের কাজ হলো সেই জলাধার থেকে জল বা তরল যাই হোক লিকুইড, সেইটাকে গিয়ে অন্য প্রান্তে বা অন্য যে পাত্র রয়েছে তাতে ট্রান্সফার করে দেওয়া। এটা হলো সাইফনের কাজ, সাইফনিং। তো এখানে ব্লটিং পেপার তো সেই ধরনের কাজ করছে না, ব্লটিং পেপার শুধুমাত্র কালিটাকে শুষে নিচ্ছে। তো এইটা প্রত্যেকটা ব্লটিং পেপারের যে প্রত্যেকটা কোষ বা সেল, সেগুলো এক একটা কৌশিক বা ক্যাপিলারি হিসাবে কাজ করে, এবং কাজটা যেটা করে সেটা হলো কৌশিক ক্রিয়ার মাধ্যমে এই কাজটা করে থাকে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, নিউ ইয়র্ক। ইউএসএর নিউ ইয়র্কে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। এবার সম্মিলিত জাতিপুঞ্জ সম্বন্ধে কয়েকটা পয়েন্ট জেনে নেব। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945। 1945টা অবশ্যই মনে রাখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস 1945 সালে 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায়? ইউএসের নিউ ইয়র্ক শহর। জেনারেল সেক্রেটারি বর্তমানে কে রয়েছেন? অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস বর্তমানে জেনারেল সেক্রেটারি রয়েছেন। স্থায়ী সদস্য দেশ কটা? 5টা। আর মোট সদস্য দেশ কটা? 193টা। এই 193টার সাথে দুটো অবজারভিং স্টেট রয়েছে, মানে তারা এখনও পার্মানেন্ট মেম্বার নয়, কিন্তু অবজারভার হিসাবে দুটো দেশ রয়েছে। ঠিক,
টোটাল তাহলে মোট সদস্য দেশ 193। এবার দেখো স্থায়ী সদস্যর যেগুলো 5টা বলা হয়েছে, 5টার মধ্যে 5টা নাম কিন্তু একটু জেনে নিতে হবে। আমাদের এশিয়া থেকে একটাই দেশ রয়েছে, সেটা হলো চায়না। এশিয়া থেকে রয়েছে চায়না। ইউরোপ থেকে দুটো রয়েছে, একটা হলো ফ্রান্স আর একটা হলো ইউকে, ইউনাইটেড কিংডম। আমেরিকা থেকে রয়েছে ইউএসএ, আর রয়েছে আমাদের চায়না, ফ্রান্স, আর এশিয়া থেকে আরেকটা রয়েছে, সেটা হলো রাশিয়া। ঠিক, তাহলে আমাদের এশিয়া থেকে দুটো, একটা চায়না আর একটা রাশিয়া। রাশিয়া অ্যাকচুয়ালি ইউরোপ এবং এশিয়া দুটোর মধ্যেই পড়ে। উত্তর আমেরিকা থেকে একটাই, ইউএসএ, আর ইউরোপ থেকে রয়েছে দুটো, ফ্রান্স এবং ইউকে। ঠিক, এই 5টা দেশ হলো স্থায়ী সদস্য, বাকিরা অস্থায়ী সদস্য। এবং অস্থায়ী সদস্য হিসাবে 10টা 10 কান্ট্রিজ, 10টা সদস্য দেশ অল্টারনেটিংয়ে হতে থাকে, মানে চুনাব বা তোমার বলতে পারো ইলেকশন হয়, এবং সেই ইলেকশনের মাধ্যমে এই 10টা দেশকে নিয়োগ করা হয়। এরা 2 বছরের জন্য থাকে। ঠিক, আর এই 5টা যে দেশ, চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউকে আর ইউএসএ, এই 5টা দেশ একদম মানে সব কিছুতে, ভোটাভুটিতে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে, এদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। চলো পরের প্রশ্ন দেখব। আইএফএসসি ব্যাংকের যখন কোনো কিছুর ডকুমেন্টস, ব্যাংকের সংক্রান্ত কিছু চাই, তখন অবশ্যই এই আইএফএসসি কথাটা নাম শুনে থাকবে। সে স্কলারশিপের হোক আর যাই হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই আইএফএসসি কোডটা তোমাদেরকে চাই। তো আইএফএসসির ফুল ফর্ম কি? আইএফএসসির ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড মনে রাখবে অবশ্যই, এটা 2-1বার পরীক্ষায় অলরেডি চলে এসেছে। আইএফএসসি এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। পরের প্রশ্ন, দেশলাই কাঠিতে কোনটি উপস্থিত থাকে, মানে কোনটি ব্যবহার করা হয় দেশলাই কাঠিতে? সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। দেশলাই কাঠিতে ফসফরাস ব্যবহার করা হয়, লাল ফসফরাস ব্যবহার করা হয়, রেড ফসফরাস, লাল ফসফরাস ব্যবহার করা হয় দেশলাই কাঠিতে। চলো পরের প্রশ্ন দেখব। আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ 2020-21 কোন দল জয়ী হয়েছে? 2020-21 আইএসএল কোন দল জয়ী হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মুম্বাই সিটি। মুম্বাই সিটি আইএসএল 2020-21 জয়ী হয়েছে। এবার দেখো, এই আইএসএল ফার্স্ট ইন্ডিয়ান সুপার লিগ, এইটা ফার্স্ট কত সালে, কোন সালে এটা চালু হয়েছিল? এটা 2014 সালে প্রথম চালু হয়েছিল আইএসএল। এটা মনে রাখতে হবে, 2014 সালে আইএসএল প্রথমবার চালু হয়। আর কারেন্ট ইয়ারে 2020-21 কোন দল জয়ী হয়েছিল? মুম্বাই সিটি। পরের প্রশ্ন, সোয়াইন ফ্লু একটা ড্যাশ ভাইরাস ঘটিত রোগ। সোয়াইন ফ্লুর যে ভাইরাস, সেই ভাইরাসটার নাম কি? সেই ভাইরাসটার নাম হলো H1N1। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সোয়াইন ফ্লু একটা ভাইরাস ঘটিত রোগ, সেই ভাইরাসটার নাম কি? H1N1। ঠিক, এটা মনে রাখবে অবশ্যই, সোয়াইন ফ্লু একটা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের নাম H1N1। পরের প্রশ্ন, কোনটির দ্বারা মহাভিনিষ্ক্রমণ বোঝানো হয়? এবার মহাভিনিষ্ক্রমণ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। মহাভিনিষ্ক্রমণ হলো বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। গৌতম বুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেইটা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। সংসার ধর্ম ত্যাগ করে যে বেরিয়ে গিয়েছিলেন, সেইটা মহাভিনিষ্ক্রমণ। এবার বেরিয়ে সেই সময়তে কি ছিল? যানবাহন তো ছিল না সেই সময়। যানবাহন হিসাবে কি ব্যবহার করা হতো? ঘোড়া ব্যবহার করা হতো। তো কোনটির দ্বারা মহাভিনিষ্ক্রমণ বোঝানো হবে? ঘোড়া দ্বারা বোঝানো হবে। ঘোড়ার মাধ্যমে তিনি বেরিয়ে গেছিলেন ঘোড়ায় চড়ে, তাই মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝায় ঘোড়াকে। পরের প্রশ্ন দেখব, কে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ স্থাপন করেন, বা কোন
গভর্নর জেনারেলের সময়কালে প্রত্নতত্ত্ব তত্ত্ব বিভাগ তৈরি হয়? ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে এই বিভাগটা কবে স্থাপিত হয় এবং কে স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, লর্ড ক্যানিংয়ের সময়কালে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে বা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ চালু হয়। এবার কবে চালু হয় এটাও একটু জানতে হবে। 1861 সালে, 1861 সালে লর্ড ক্যানিংয়ের সময়কালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে, ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে 1861 সালে লর্ড ক্যানিংয়ের সময়কালে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখব, তিব্বত মালভূমি হলো কোন প্রকার মালভূমি? তিব্বত মালভূমি। সঠিক উত্তর হয়ে যাবে পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। দেখো তিব্বত কোথায় অবস্থিত? চীনে, বর্তমানে চীনে অবস্থিত। আগে একটা স্বাধীন দেশ ছিল তিব্বত, চীন সেটা দখল করে নিয়েছে। তিব্বত কোথায় রয়েছে? তাহলে চীনে। এবার দেখো ভারতবর্ষ নেপাল এই সাইডটা, ভারতবর্ষের পূর্ব প্রান্ত যে অরুণাচল প্রদেশ রয়েছে, এই সাইডটা পুরোটাই কিন্তু পাহাড়ে ঘেরা। আবার উত্তর দিকে ওইদিকে মঙ্গোলিয়ার যে পাহাড় পর্বত রয়েছে সেই অংশটাও পাহাড়ে ঘেরা। তাহলে চারিদিক কী দিয়ে ঘেরা? পাহাড় বা পর্বত দ্বারা বেষ্টিত। তাহলে তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি। পরের প্রশ্ন দেখো, অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 5 জন। দেখো অর্থ কমিশন কে নিয়োগ করে? অর্থ কমিশন নিয়োগ করে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করে এই 5 জনকে। এই 5 জনের মধ্যে একজন হলো চেয়ারম্যান আর 4 জন হলো এমনি সদস্য। তাহলে টোটাল 5 জনকে কে নিয়োগ করছে? প্রেসিডেন্ট। ক বছরের জন্য অর্থ কমিশনকে নিয়োগ করা হয়? 5 বছরের জন্য। চলো পরের প্রশ্ন দেখব, হেলেবিডু মন্দির কারা নির্মাণ করেন? হেলেবিডু কাদের রাজধানী ছিল সেটাও জিজ্ঞাসা করা হতে পারে, কিংবা হেলেবিডু মন্দির কারা নির্মাণ করেন সেটাও জিজ্ঞাসা করা হতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে হয়শালা বা হৈসল। হৈসল বা হৈশালা যে রাজবংশটা ছিল সেই রাজবংশ, হৈসলা রাজবংশ হেলেবিডু মন্দির নির্মাণ করেন এবং হেলেবিডুতে তাদের রাজধানী ছিল। পরের প্রশ্ন, কবে জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1905 সালে। কার সময়কালে? লর্ড কার্জন। লর্ড কার্জনের সময়কালে জাতীয় শিক্ষা পরিষদ 1905 সালে গঠিত হয়। দেখো গলার অবস্থা একটু খারাপ আছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবে। খুব অবস্থা খারাপ গলার, একটু অ্যাডজাস্ট করে নেবে, কিছু মনে করো না। পরের প্রশ্ন হলো, এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিটস টিবেট বইটির লেখক কে? খুব ইম্পর্টেন্ট বই। ভারতবর্ষ মেনে নিয়েছিল কিভাবে যে তিব্বত চায়নার পার্ট, সেই নিয়ে একটা কমপ্লিট ইতিহাসের উপর লেখা বই বলতে পারো। সেই বইটার লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লড আরপি। ক্লড আরপি এর লেখা বইয়ের নাম হলো এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিটস টিবেট। এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিটস টিবেট বইটির লেখক হলেন ক্লড আরপি। পরের প্রশ্ন দেখব, সিংকোনা প্রধানত কোথায় চাষ হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিংকোনা কোথায় চাষ হয়? ভারতবর্ষের একমাত্র জায়গা বলতে পারো পশ্চিমবঙ্গের মংপু এবং মুংসুং এ। মংপু অ্যাকচুয়ালি এই মংপু অঞ্চলে সিংকোনা চাষ হয়। দার্জিলিংয়ে চাষের ব্যবস্থা হচ্ছে, এখনও চাষ হয়ে ওঠেনি। মংপুতে একমাত্র সিংকোনা চাষ হয়। তাহলে মংপু কার্সিয়াং অঞ্চলে, কার্সিয়াং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে মংপু। এই মংপু জায়গাটাতে সিংকোনা চাষ করা হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি সমূহ, যেটাকে বলা হয় ডিপিএসপি, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি।
ঠিক। ডিপিএসপি রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিসমূহ হলো কয়েকটি মাত্র নীতি বিচারের যোগ্য, আদালতে বিচারের যোগ্য, আদালতে বিচারের যোগ্য নয়, কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আদালতে বিচারযোগ্য নয়। ডিপিএসপি যেটা, এটাকে রাষ্ট্রীয় কল্যাণমূলক নীতিসমূহ বলা হয়। রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি এটাকে দেশের কল্যাণের কাজে ব্যবহার করার জন্য বলা হয়েছে। এটা কোনোভাবে বিচারযোগ্য, আইনগত বিচারযোগ্য নয়। এটা সরকারের দায়িত্ব, কিন্তু এটা কোনো আইনের ব্যাপার নয়, মানে আদালতে এটা বিচার করা যাবে না। চলো পরের প্রশ্ন দেখব। দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে পাস করেছিলেন? দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেন? লর্ড লিটন। লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। পরের প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে? দেখো আগের প্রশ্ন আর একটা কথা বলে নিই, দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু তো করলেন লর্ড লিটন, শুরু করলেন লর্ড লিটন। কে তুলে নিয়েছিলেন? লর্ড রিপন। নামটা লিখে দিই, রিপন। রিপন এই দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এটাকে তুলে নিয়েছিলেন। ঠিক। পরের প্রশ্ন দেখব, ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পরস্পরের থেকে পৃথক করেছে। ঠিক। এবার দেখো বাকি যে প্রণালীগুলো রয়েছে, ডোভার প্রণালী, এটা ডোভার প্রণালী ইউকে অ্যান্ড ইউরোপ, ইউকে অ্যান্ড ইউরোপকে পৃথক করেছে। বেরিং প্রণালী কোথায় কোথায়? ইউএসএ, রাশিয়া। আর পক প্রণালীতে ভারত আর শ্রীলঙ্কা, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক। তাহলে পরে কি কি জানলাম? জিব্রাল্টার প্রণালী ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। ডোভার প্রণালী এইটা ইউকে মানে ইউনাইটেড কিংডমকে ইউরোপ থেকে পৃথক করেছে। ইংলিশ চ্যানেলের মধ্যে একটা অংশ হলো এই ডোভার প্রণালী। বেরিং প্রণালী এটা আলাস্কা, ইউএসের আলাস্কাকে রাশিয়া থেকে পৃথক করেছে। পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। চলো পরের প্রশ্ন দেখব, সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? দেখো সুন্দরবন থেকে দুটো প্রশ্ন আসে, যে সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পায়, আর সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এই প্রশ্নটার অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় 1987 সালে। 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এবার ফার্স্ট অপশন যেটা রয়েছে 1984 সালে, এইটাতে ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় 1984 সালে। ঠিক। 1984 সালে ন্যাশনাল পার্ক হিসাবে সুন্দরবন স্বীকৃতি পেল। তার 3 বছর পর 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেল। চলো পরের প্রশ্ন দেখব, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? দেখো উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের যে উত্তর অংশটা রয়েছে, খুব ভালো ছবি আঁকতে পারি না, যাই হোক, এই যে উত্তরবঙ্গ রয়েছে, এই উত্তরবঙ্গের মধ্যে প্রচুর নদী রয়েছে। তো এই পূর্বতম ইস্টার্ন মোস্ট নদী কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে রায়ডাক। রায়ডাক হলো উত্তরবঙ্গের পূর্বতম নদী। রায়ডাক অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটাও পরীক্ষাতে এসছে। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাজধানী কোন রেখার কাছাকাছি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী অর্থাৎ কলকাতা। কলকাতা কোন রেখার কাছাকাছি অবস্থিত? কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত। এবার দেখো কর্কটক্রান্তি রেখা বা এইটাকে ডিগ্রি দিয়েও বোঝানো যেতে পারে, 23.5 ডিগ্রি উত্তর,
23.5 উত্তরকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, আর 23.5 দক্ষিণকে বলা হয় মকরক্রান্তি। নিরক্ষরেখা হলো 0°, ঠিক, আর মেরু রেখা হলো উত্তরটা 90° উত্তর আর দক্ষিণটা 90° দক্ষিণ, ঠিক। এবার এই 23.5 উত্তর বা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অবস্থিত। 23.5 কর্কটক্রান্তি রেখা আর কলকাতার হলো 22.5, 22.5 উত্তরে আমাদের কলকাতা অবস্থিত, ঠিক। তাহলে কাছাকাছি কোনটার? কর্কটক্রান্তি রেখার কাছাকাছি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু, সান্দাকফু বা সান্দাকফু, যার উচ্চতা হলো 3630 মিটার। উচ্চতাটাও কিন্তু মনে রাখতে হবে, 3630 মিটার, ঠিক। 3630 মিটার উচ্চতা হলো সান্দাকফুর, এটাই হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু কোনটি? বারবার পরীক্ষায় এসছে। ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু হলো দার্জিলিং চা। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চা, এটা হলো ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে পাস হয়? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন পাস হয় 1955 সালে। 1955 সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন পাস হয়। খুব ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বর্ডারের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বর্ডারের দৈর্ঘ্য হলো 2272 কিলোমিটার। দেখো এইটা নিয়ে একটু রয়েছে, 2272, এখানে যদি 2272-এর পরিবর্তে ধরো 2217 দেওয়া থাকে, 2217 কিমি, তাহলে সেটাও কিন্তু সঠিক হবে, কারণ কিছু ডিসপিউট রয়েছে। ওই কত বিঘা করিডর, 21 বিঘা করিডর যত সম্ভব, সেই জায়গাটা নিয়ে ডিসপিউট রয়েছে। সেটা যদিও মিউচুয়াল হয়ে গেছে, সেটাকে অনেক সময় ক্যালকুলেট করে 2272 কিলোমিটার দেখানো হয়, কিন্তু অরিজিনালি বলতে গেলে 2217 কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে ভারতবর্ষের বাংলাদেশের বর্ডার রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডারের দৈর্ঘ্য কত? 2217 বা 2272 কিলোমিটার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে। কোন কোন রাজ্যের সীমানা রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। প্রথমে ওড়িশা, হ্যাঁ, এই সাইড থেকে গিয়ে উপর এইভাবে আমরা যাব। প্রথমে হলো ওড়িশা, উড়িষ্যার সাথে প্রথমে রয়েছে, তারপর হলো ঝাড়খণ্ড, তারপর হলো বিহার, উপরে হলো সিকিম, তারপর হলো আসাম। তাহলে 5টা রাজ্য কি কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এই 5টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত কোন জেলা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, পশ্চিম মেদিনীপুর রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। দেখো রাঢ় অঞ্চলের মধ্যে কোন কোন জেলা রয়েছে সেটা একটু জেনে নিতে হবে, এখান থেকে পরীক্ষায় আসে প্রশ্ন। মুর্শিদাবাদের পশ্চিম অংশ, মুর্শিদাবাদের পশ্চিম অংশ মানে ওয়েস্টার্ন অংশ। এরপর রয়েছে বীরভূম, তারপর বর্ধমান, বাঁকুড়া, আর তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঠিক। তাহলে মুর্শিদাবাদের পশ্চিম অংশ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুরের পশ্চিম অংশ, এই কটা অংশ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। চলো পরের প্রশ্ন দেখব, বর্তমানে সল্ট লেক কী জন্য বিখ্যাত? সল্ট লেক আইটি সেক্টরের জন্য বা আইটি ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। বর্তমানে সল্ট লেক আইটি সেক্টর বা আইটি ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, চিন্তামণিকর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? চিন্তামণিকর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত।
চিন্তামণিকর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। পরের প্রশ্ন, তরাই কথার অর্থ কী? তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। স্যাঁতসেঁতে ভূমি হলো তরাই কথার অর্থ। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। খুব ভালো প্রশ্ন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে। টোটো একটি আদিম জনগোষ্ঠী যেটি দেখা যায়, দেখো টোটো কোন রাজ্যের জনগোষ্ঠী? আদিম জনগোষ্ঠী, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের আদিম জনগোষ্ঠী হলো টোটো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদন হয়? পশ্চিমবঙ্গের সবথেকে বেশি কোথায় তামাক উৎপাদন হয়? কোচবিহারে। বিড়ির যে তামাক, সেই তামাক পশ্চিমবঙ্গের কোচবিহারে সবথেকে বেশি উৎপাদন হয়। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের বর্তমানে জেলা সংখ্যা হলো 23টি। সেচা সমাধান বা সেচ সমাধান অ্যাপটি কোন রাজ্য চালু করেছে? দেখো, সেচ সমাধান বলতে এই মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপসের মাধ্যমে ডেটা দেওয়া হবে যে কোথায় কোথায় যে গভীর নল বসানো রয়েছে, সেই অর্থাৎ সেখান থেকে জল দেওয়ার, জমিতে জল দেওয়ার ব্যবস্থা কোথায় কোথায় করা রয়েছে, সেটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যাবে। তো সেচ সমাধান এই অ্যাপটা কোন রাজ্য চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই অ্যাপটি চালু করেছে। সেচ সমাধান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই অ্যাপটি চালু করেছে। পরের প্রশ্ন দেখব, প্রথম কোন হাইকোর্ট কোর্টের কাজ সরাসরি ইউটিউবে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে? ভারতবর্ষের কোন হাইকোর্ট প্রথম কোর্টের যে কাজপত্র সেটা ডাইরেক্ট ইউটিউবে লাইভ দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট হাইকোর্ট। গুজরাট হাইকোর্ট এইটা প্রথম সিদ্ধান্ত নিয়েছে। হাউ টু বি এ রাইটার এই গ্রন্থটির লেখককে? রিসেন্টলি 2020 সালে এইটা পাবলিশ হয়েছে, হাউ টু বি এ রাইটার। তো খুব ইম্পর্ট্যান্ট বিখ্যাত ব্যক্তির লেখা হাউ টু বি এ রাইটার এই বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা হাউ টু বি এ রাইটার। পরের প্রশ্ন, কালবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের? কালবেলিয়া যে লোকনৃত্য, এটা কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, রাজস্থানের এটি আঞ্চলিক নৃত্য কালবেলিয়া। পরের প্রশ্ন, কত বছরের লিজে লখনৌ বিমানবন্দরের দায়িত্ব পেল আদানি গ্রুপ? আদানি গ্রুপকে এটা দিয়ে দেওয়া হয়েছে, কত বছরের জন্য লিজে দেওয়া হয়েছে লখনৌ বিমানবন্দরকে? সঠিক উত্তর হয়ে যাবে 50 বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, আপেক্ষিক ঘনত্বের একক কী? আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। ঘনত্বের একক বললে কেজি পার ঘনমিটার, এটা এসআই ইউনিট হতো, বা মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এটা শুধুমাত্র ঘনত্ব যদি হতো তাহলে তার একক হতো, কিন্তু আপেক্ষিক ঘনত্ব মানে দুটো ঘনত্বের রেশিও। ঘনত্ব বাই ঘনত্ব হলে পরে তো কোনো ইউনিটই থাকবে না, পুরোটাই কেটে যাবে, তাই কোনো একক নেই আপেক্ষিক ঘনত্বের। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। খুব ইম্পর্ট্যান্ট, এখন করোনার টাইম চলছে, এই টাইমে নার্স ডে, তারপর এই বিশ্ব স্বাস্থ্য দিবস, এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস তাহলে কবে? 7ই এপ্রিল। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দেশের প্রথম সি প্লেন সার্ভিস কোন রাজ্যে চালু হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনঅগারেট করেছেন দেশের প্রথম সি প্লেন সার্ভিস কোথায় চালু হলো? গুজরাটে চালু হলো। ভারতবর্ষের প্রথম সি প্লেন সার্ভিস গুজরাটে চালু হলো। পরের প্রশ্ন, রোম্যান্সিং উইথ লাইফ, জীবনের সাথে রোম্যান্স করা, এই বইটার লেখক কে? রোম্যান্সিং উইথ লাইফ এই বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, দেবানন্দ। দেবানন্দের এটা আত্মজীবনী। দেবানন্দের আত্মজীবনীর নাম হলো রোম্যান্সিং উইথ লাইফ।
পরের প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? দীপিকা কুমারী তীরন্দাজি বা আর্চারির সাথে যুক্ত। ঠিক, তীরন্দাজি বা আর্চারির সাথে যুক্ত হলো দীপিকা কুমারী। পরের প্রশ্ন, বেদের কোন অংশে যাগযজ্ঞের বিধান রয়েছে? বেদের কোন অংশে? বেদের 4টে অংশ রয়েছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। 4টে খণ্ড রয়েছে, প্রত্যেকটা বেদের 4টে অংশ রয়েছে। এই 4টে অংশের মধ্যে কোন অংশে যাগযজ্ঞের বিধান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ব্রাহ্মণ অংশে যাগযজ্ঞের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মানুষের তৈরি করা প্রথম সিনথেটিক ফাইবার কোনটি? দেখো এখান থেকে দুটো প্রশ্ন আছে, একটা মানুষের তৈরি প্রথম ফাইবার কোনটি, আর মানুষের তৈরি প্রথম সিনথেটিক ফাইবার কোনটি? মানুষের তৈরি প্রথম সিনথেটিক ফাইবার হলো নাইলন। ঠিক, নাইলন হলো মানুষের তৈরি করা প্রথম সিনথেটিক ফাইবার। আর যদি শুধুমাত্র ফাইবার বলা হতো, শুধুমাত্র ফাইবার বলা হলে সেটা উত্তর হয়ে যেত রেয়ন। ঠিক, মানুষের তৈরি করা প্রথম ফাইবার যদি বলতো তাহলে হতো রেয়ন, আর মানুষের তৈরি করা প্রথম সিনথেটিক ফাইবার হলো নাইলন। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে ভারতীয় প্রস্তাবনা সংশোধিত হয়? আমাদের সংবিধানের একটা অংশ রয়েছে প্রস্তাবনা, যেটাকে প্রিয়াম্বল বলা হয় ইংরেজিতে। সেই প্রিয়াম্বল ভারতবর্ষে আজ পর্যন্ত একবার মাত্র সংশোধিত হয়েছে। অ্যামেন্ডমেন্ট একবারই হয়েছে এই ভারতীয় প্রিয়াম্বল বা প্রস্তাবনার। এই প্রস্তাবনা কততম সংবিধান সংশোধনে সংশোধিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 42তম সংবিধান সংশোধনে ভারতীয় প্রস্তাবনা সংশোধিত হয়। এই 42তম কবে হয়েছিল? 1976 সালে। 1976 সালে সংবিধান সংশোধন যেটা হয়েছিল 42তম, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ব্যাপক হারে সংবিধানের এই সংবিধান সংশোধনে ব্যাপক হারে সংবিধানের যে আইনগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করা হয়েছিল, যে কারণে একে মিনি কনস্টিটিউশন বলা হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনে ভারতীয় প্রস্তাবনাও সংশোধিত হয়েছিল। পরের প্রশ্ন, আজকের এটাই লাস্ট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার সংক্রান্ত কেশবানন্দ ভারতী কেস কবে হয়েছিল? এখান থেকে প্রশ্ন আসতে পারে, কেশবানন্দ ভারতী কেস কবে হয়েছিল? কেশবানন্দ ভারতী কেস কি সংক্রান্ত কেস ছিল? মৌলিক অধিকার সংক্রান্ত কেস কবে হয়েছিল? 1973 সালে। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে। মৌলিক অধিকার সংক্রান্ত কেস, কেশবানন্দ ভারতী কেস, এটা 1973 সালে হয়েছিল। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। নেক্সট যে ভিডিওগুলো আসবে এই 1 মাসের মধ্যে, সবগুলো ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবেই তোমাদের পাস করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। প্রিলি পাস করিয়ে অবশ্যই দেব, গ্যারেন্টি দিচ্ছি। থ্যাংক ইউ।